সুপ্রিয় দর্শক, ভিওডি বাংলার নিয়মিত আয়োজন নিউজ ন্যারেটিভে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মঞ্জুর মিলন। আপনারা জানেন যে সমসাময়িক নানা বিষয় নিয়ে আমাদের এই আয়োজন। তবে এই মুহূর্তে আমরা যেহেতু ডাকসুর নির্বাচন চলছে, সেহেতু ডাকসুর জন্য আমাদের বিশেষ এই পর্ব। আর এই পর্বে আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল জিএস প্রার্থী, শিবির সমর্থিত প্রার্থী আসিফ ইমাম। আসিফ ইমাম, আপনাকে ভিওডি বাংলা স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ ডেমোক্রেসিকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি জিয়াউর রহমান হলের আপনি জিএস প্রার্থী, শিবির সমর্থিত। জি, আসলে নির্বাচনে এ পর্যন্ত যে কার্যক্রম দেখলাম আমরা, সেই কার্যক্রম নিয়ে আপনি কি বলবেন? কার্যক্রম বলতে আমি যেটা চিন্তা করি আর কি, এই ডাকসু নির্বাচনটা মূলত পুরোটাই হচ্ছে জুলাই আন্দোলন পরবর্তী একটা ফল, এবং জুলাই আন্দোলনের একটা হচ্ছে আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য আমাদের ডাকসু নির্বাচন হওয়া দরকার। এবং প্রার্থীরা যারা নির্বাচিত হবেন বা যাদেরকে নির্বাচিত করবেন শিক্ষার্থীরা, তারা অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন, তারা আসলে এই আন্দোলনকে ওন করতেছে কিনা বা আন্দোলনের যে চাহিদা সেটা বাস্তবায়ন করবে কিনা। যেটা দেখতে পাচ্ছি আমাদের হলগুলোতে এবং ডাকসু কেন্দ্রতে যারাই হচ্ছে প্রতিনিধিত্ব করার চিন্তা করেছেন বা প্রার্থিতা ঘোষণা করেছেন, অধিকাংশই আন্দোলনে যুক্ত ছিলেন এবং সব ঘরানারই ছিলেন। কেউ কেউ হচ্ছে স্বতন্ত্র, কেউ দলীয়, সবাই সবার জায়গা থেকে চেষ্টা করতেছেন এবং খুব একটা উৎসব মুখর একটা পরিবেশ আমরা অবজার্ভ করতেছি। এবং সেই জায়গা থেকে মনে হয় যে একটা খুব ভালো একটা ডাকসু আমরা পাবো, যে জায়গা থেকে এমন প্রার্থী উঠে আসবে, কোনো একটা দলীয় প্যানেল থেকে নির্বাচিত সব প্রার্থী আসবে না। শিক্ষার্থীরা অবশ্যই চিন্তা করবে ব্যক্তির জায়গাটা, সেই প্রার্থী আসলে কেমন, ব্যক্তিগত জায়গা থেকে শিক্ষার্থীরা তাদেরকে হচ্ছে নির্বাচিত করবে বলে আশা করি। 5 আগস্টের পরে আমরা দেখেছি যে শিবির নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনা করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেমিনার করেছে, অনেক ডিবেটে অংশ নিয়েছে, তারপরে অনেক কর্মকাণ্ড পরিচালনা করেছে, পাশাপাশি ছাত্রদলও করেছে, এনসিপিও করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসলে ছাত্রদের একটি অগ্রণী ভূমিকা রয়েছে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, বিভিন্ন আন্দোলন সংগ্রামে। 5 আগস্টের পরে তো আপনাদের সেরকম কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় না, সবাই একটা সমান মাঠে নেমে যে যার মতো কর্মকাণ্ড করেছেন। আপনারা আপনাদের জয় বা আপনাদের প্রার্থীদের জয়ের ব্যাপারে আসলে আশাবাদী কেন? আচ্ছা, আলাদা কি করেছেন আপনারা? আমি বলি, সে যে প্ল্যাটফর্মে হোক না কেন, সে কোন দলে, এটা দেখার বিষয় না। আমি ব্যক্তিগতভাবে যেটা লালন করি এবং আমাদের মতাদর্শে যারা আছে তারাও এটাই লালন করে, যে ব্যক্তি বা যেই প্রার্থী যেই পদের জন্য যোগ্য এবং হচ্ছে শিক্ষার্থীরা যাকে বেশি যোগ্য মনে করে সেই হচ্ছে নির্বাচিত হবে। এখন যদি এখানে যে ছাত্রদল যোগ্য হয়, শিক্ষার্থীরা বিবেচনা করে, তারা বিবেচিত হবে, তারা মনোনীত হবে, নির্বাচিত হবে। তো এই জায়গাতে আমি আসলে দলীয়ভাবে ফ্রেমিং করতে চাই না। না, আপনি কেন, আমি বলেছি যে আপনি এবং আপনারা কেন মনে করছেন যে আপনাদেরকে শিক্ষার্থীরা ভোট দিবে, আপনারা আলাদা কি করেছেন? আমি যেহেতু আমি ব্যক্তি হিসেবে এখানে আসছি, আমি আপনারটাই বলেন। হ্যাঁ জি, আমি এখন জিএস প্রার্থী হিসেবে জিয়া হল কে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে প্রার্থিতা ঘোষণা করেছি। সেই জায়গা থেকে আমি বলবো যে হচ্ছে জিয়া হলের সন্ত্রাস বিরোধী যে একটা আন্দোলন হয়েছিল 17 জুলাই, মানে হচ্ছে ছাত্রলীগ বিতাড়নকরণ, তো সেটা 2024 সালে, তখন এটা একদম ফ্রন্ট লাইনে আমি ছিলাম হলের, এবং হলপাড়াতে প্রথম যেই আন্দোলনটা শুরু হয় সেখানে প্রথম উদ্যোক্তা হিসেবে আমি ছিলাম। 3-4 জনের মধ্যে বা 2-1 জনের মধ্যে জিয়া হল থেকে শুরু হয়। তো সেই জায়গা থেকে ওই দিন থেকে শুরু করে আমরা আমাদের ডাকসু হবে কি হবে না তখন তো এটা মাথায় আসে, কল্পনাই ছিল না। আমরা আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে, আমাদের ক্রোধের জায়গা থেকে, আমরা আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা সেটা করেছি। এবং সেই জায়গাটাতে এর পরবর্তীতে এরপরে হচ্ছে ছাত্রলীগ আবার আসার সম্ভাবনা ছিল, কারণ 17 জুলাই পরে না 17 জুলাইয়ের পরে আবার কি হয় আমরা তখনও জানি না, অনিশ্চয়তা ছিল। এরপরে 5 আগস্টের পরে 6 আগস্ট আমরা সরাসরি হলে আসি। অনেকে তখনও ভয় পাচ্ছিল আসবে কি আসবে না। তো আমরা আমাদের মতো করে এসে এখানে হচ্ছে একটা প্রশাসনিক একটা ভ্যাকেন্সি তৈরি হয়। তারা এটা যারা ছিলেন আর কি, শিক্ষক সহ, হাউস টিউটর সহ, তারপর হচ্ছে যে প্রভোস্ট ছিলেন তিনিও ছিলেন না,
মানে একটা পুরোপুরি একটা প্রশাসনিক একটা সমস্যার মধ্যে পড়ে গেছিল, যেখানে হচ্ছে শিক্ষার্থীরা মানে বুঝতেছিল না আসলে কি করবে। তখন আমরা শৃঙ্খলা টিমে একটা গঠন করা হয় বিভিন্ন প্রত্যেকটা ব্যাচ থেকে, যেটা হচ্ছে ভিসি নিয়োগপ্রাপ্ত হওয়ার পরপরই তা এটা গঠন করতে বলেন। তখন আমি শৃঙ্খলা টিমের হয়ে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করেছি এবং প্রত্যেকটা প্রশাসনিক কাজে আমরা মানে প্রয়োজন অনুসারে আমরা হচ্ছে হেল্প করেছি। এবং সেই জায়গা থেকে আমি কখনোই হচ্ছে আমি কোন দলের বা আমি কোন মতাদর্শের সেটা পোর্ট্রে করার চেষ্টা করিনি, বরং আমরা দায়বদ্ধ ছিলাম আমাদের হলের প্রতি, আমাদের শিক্ষার্থীদের প্রতি। আমরা সেই দায়বদ্ধতা থেকে কাজ করেছি এবং কাঁধে কাঁধ মিলে কে কোন দল আমরা একটা দেখি না, আমাদের ছাত্র দল বা হচ্ছে যারা দল করে না তাদেরকে নিয়ে সাথে নিয়ে আমরা কাজ করেছি। সেখানে দল মুখ্য না, কোনো হচ্ছে মতাদর্শ মুখ্য ছিল না। শিক্ষার্থীদের জন্য কাজ এবং তাদের কল্যাণের জন্য কাজ এবং তাদের অধিকার আদায়ের যেই লক্ষ্য সেটা সামনে রেখে আমরা কাজ করেছি। তাহলে এই নির্বাচনে আপনার প্রতিদ্বন্দ্বী যারা আছেন সবাই তো আপনার জুলাই যোদ্ধা। বিষয়টি এমন না যে আপনি একা জুলাই যোদ্ধা, অন্যান্য প্যানেলে যারা আপনার প্রতিদ্বন্দ্বী রয়েছেন তারাও তো জুলাই যোদ্ধা। এই ক্ষেত্রে আপনি তাহলে প্রাধান্য দেবেন কোন দিকগুলো? আসলে আপনি এগিয়ে থাকার জন্য তো নিশ্চয়ই আপনার বাড়তি কিছু করতে হবে, সেক্ষেত্রে আপনি আমাদের হচ্ছে জুলাই যোদ্ধা আমরা অনেকেই দেখতে পাই হচ্ছে জুলাই যোদ্ধা হওয়ার পরেও তারা তাদের নৈতিকতার জায়গাতে অটল থাকতে পারেনি। জুলাই যোদ্ধা হইলেই যে তাকে হচ্ছে নির্বাচিত করতে হবে বিষয়টি এমনও না। সবাই জুলাই যোদ্ধা অবশ্যই, সেটা তো একটা বেসিক জায়গা, সবাই এটা এই আন্দোলনের পার্ট ছিল, কিন্তু তারা কতটা হচ্ছে এখন পর্যন্ত সেই নৈতিকতার জায়গাতে অটল ছিল এবং কতটা হচ্ছে নৈতিকতার জায়গা বা হচ্ছে তাদের দায়বদ্ধতা জায়গা কতটুকু ক্লিয়ার করেছে, তাদের স্বচ্ছতা কতটুকু বজায় ছিল, এটা ছিল মুখ্য বিষয়। এবং আমরা এটা তো জাস্টিফাই করবে শিক্ষার্থীরা এইটা সেটাই বলতেছি, তারা জাস্টিফাই করে যাদেরকে যোগ্য মনে করবে তারাই নির্বাচিত হবে। আমি ব্যক্তিগতভাবে আমি বলতে চাই এই ধরনের যেহেতু দীর্ঘ 1 বছর বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়া রহমান হলের প্রশাসনিক কাজের সাথে ইনভলভ ছিলাম, বিভিন্ন ইভেন্ট আয়োজন থেকে শুরু করে বিভিন্ন ছাত্র কল্যাণমূলক কাজে ছিলাম, তো সেখানে কোনো ধরনের ট্রান্সপারেন্সি লঙ্ঘন হয়েছে এরকম কোনো নজির দেখাতে পারবে না আশা করি। এবং আমাদের যে হলে শিক্ষার্থীরা যথেষ্ট আস্থা রাখে আমাদের প্রতি, সেই জায়গা থেকে আমরা চিন্তা করি যে আমাদেরকে বিবেচনা রাখবে। একটি বিষয় অনেক সময় আলোচনা শুনি বা আমাদের কাছেও তথ্য আছে যে শিবিরের একটি রিজার্ভ ভোট থাকে সবসময়, এটি হচ্ছে একটি বাড়তি সুবিধা আর কি শিবিরের। সেক্ষেত্রে আপনারও নিশ্চয়ই আপনার হলে আপনার রিজার্ভ একটা ভোট আছে। রিজার্ভ বলতে এটা স্বাভাবিক অর্থেই এখন একটা বড় সংগঠন হলে যা হয়, দলের পর তো শিবির বাধ্য না যে হচ্ছে তার যে প্রার্থী তাকে ভোট দিতে হবে, বাধ্যবাধকতা থাকে না, কিন্তু আদর্শিক কারণে সে তো তার প্রার্থীকেই ভোট দিবে। সেটা একটা ভিন্ন জিনিস যে তার মতাদর্শ মিলে হচ্ছে যাকে হচ্ছে বেশি স্বচ্ছ মনে হবে, যে বেশি যোগ্য মনে হবে আর কাজের প্রতি আন্তরিক মনে হবে তাকে ভোট দিবে। এটা রিজার্ভ বলতে তাইলে তো সব দলের রিজার্ভ আছে বা হচ্ছে সব মতাদর্শের রিজার্ভ আছে। কেউ যদি বলে নির্দলীয় তারও রিজার্ভ আছে। রিজার্ভ এটা একটা অংশ আছে, হ্যাঁ এটা স্বাভাবিক ইস্যু যে কেউ যদি প্রার্থিতা করে তা অবশ্যই তার একটা মানে ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে মানে তার একটা ব্যাংক না থাকলে তো সেই মাঠে নামবে না, তার একটা অবশ্যই মানে ওইরকম একটা জোন থাকবে যে হচ্ছে যার মনে বলে হচ্ছে সে। আপনি কোন কোন বিষয়গুলো তুলে ধরছেন শিক্ষার্থীদের সামনে হল কেন্দ্রিক সুযোগ সুবিধার যে বিষয়গুলো? শিক্ষার্থীদের যে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করতেছি সেটা হচ্ছে আমরা যে জুলাই আন্দোলন করেছি সেই জায়গাতে জুলাই আন্দোলনের যে মুখ্য যে বিষয়টা ছিল একদম শুরুর দিকে কোটা আন্দোলন, বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ গড়া বা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলন, সে বৈষম্যকে দূর করা এই আন্দোলনের প্রথম মোটিভ ছিল। প্রথম ছিল কোটা সংস্কার, সেখান থেকে বৈষম্য মানে সেটা আর কি, ওই কোটাটা তো মূলত একটা বৈষম্যমূলক একটা সিস্টেম। তো সেই জায়গা থেকে আস্তে আস্তে সেটা একটা স্বৈরাচার পতনের দিকে যায়, চলে গেছে। তো এইটার শুরু হয় কিন্তু একদম আমাদের শিক্ষার্থীদের যে অধিকার আদায়ের ক্ষেত্রে বা বৈষম্যের ক্ষেত্রে। তা আমরা যে জিনিসটা বলতে চাই, যে জিনিসটা ফোকাস করতে চাই সেটা হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায় করা এবং তাদের বৈষম্য থাকবে না। এবং বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা হচ্ছে একটা রাজনৈতিক দলের মাসল পাওয়ার মধ্যে থেকে তাদের দাস হিসেবে কাজ করা বা তাদেরকে মানে দাস বানানো, গণরুম গেস্টরুম মাধ্যমে তাদেরকে জোর করে হচ্ছে এক কথায় মাসল পাওয়ার মুক্ত একটা ক্যাম্পাস গড়া বা মাসল পাওয়ার মুক্ত একটা হল গড়া, যেখানে এটা মানে এই না যে কোনো দলকে হচ্ছে মাইনাস করে ফেলা। এইখানে হচ্ছে সকল দলের সবাই একত্রে সম্পৃক্ত রেখে এবং সবাই থাকবে এবং সবাই সবার নৈতিকতার জায়গায় ঠিক থাকবে এবং সবাই সবার কেউ কারোর হচ্ছে অধিকার হরণ করবে না, কেউ কাউকে হচ্ছে বাধ্য করবে না। আপনি আলাদা এক্সট্রা
কোনো সুযোগ সুবিধার কথা ভাবছেন কি আসলে? হ্যাঁ, আমরা যে তো অনেকগুলো শিক্ষার্থীদের এখন তো যুগের পরিবর্তনের সাথে সাথে অনেক কিছুই পরিবর্তন হয়। এখন ক্যাম্পাস কেন্দ্রিক অনেক চিন্তা থাকতে পারে, যেমন ধরুন এক্সট্রা কারিকুলাম কিংবা এক্সট্রা কোনো কর্মমুখী শিক্ষা কিংবা হল কেন্দ্রিক হ্যাঁ, আমরা এই এরকম ধরনের কোনো অফার দিচ্ছেন কিনা বা অনেক আমরা ইশতেহারে আনবেন এই কিনা? ধরনের অনেক ইশতেহার আমরা অলরেডি রেডি করেছি। আমরা এটা অফিসিয়ালি পাবলিশ করব আরকি। তো সেখানে আমাদের মূল প্রথম কথা হলো একটা যে আলাদা খুব হ্যাঁ। আলাদা একটা কি বিষয় রাখতে চাচ্ছেন একটু যদি উল্লেখ করেন? মানে প্রথম বিষয় হলো এখানে আমাদের জিয়া হলে মূলত হচ্ছে এক রুমে ৮ জন করে থাকে। তো আমাদের আ অন্য সময়গুলোতে হচ্ছে 3rd ইয়ার পর্যন্ত হচ্ছে একটা রুমের মধ্যে অনেককে থাকতে হইতো। তো আমরা ইশতেহারে এটা নিয়ে আসতে চাচ্ছি যে আমরা দ্রুত সময়ের মধ্যে প্রত্যেক শিক্ষার্থী একটা সিটে একা থাকবেন। একটা টেবিল তার নিজস্ব থাকবে। এখন হচ্ছে ২ জন মানুষ একটা টেবিল ইউজ করে, একটা খাট ইউজ করে। তো সেই জায়গায় আমরা বলব যে মানে সিঙ্গেল বেড, সিঙ্গেল টেবিল এইটা সামনে রেখে আমরা আগাতে চাই এবং দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন করতে চাই। এবং হচ্ছে অ্যালটমেন্ট যাতে মানে আনুপাতিক হারে দেওয়া হয় সেই জিনিসটা নিশ্চিত করতে চাই। আবাসন সমস্যাটা যাতে আবাসন দূর হয়। সময় হ্যাঁ। এবং হচ্ছে আমাদের খাদ্য সমস্যা খুবই সমস্যা আমাদের হলগুলোতে। তো মানে এর মান রক্ষার জন্য আমরা আলাদাভাবে নজর দিতে চাই। সেটা প্রশাসনিকভাবে যদি তদারকি করা হয় বা হচ্ছে সেখানে ভর্তুকি দিয়েও যদি মানে এটা আরো বেশি প্রিমিয়াম করা যায় সেদিকটা লক্ষ্য রাখার জন্য চেষ্টা করব। তো যাই হোক, আসলে সামনে নির্বাচন চলে আসছে, পরশুদিন থেকে আপনার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করবেন, প্রচারণা, আপনারা তখন প্রার্থীদের কাছে যেতে পারবেন আনুষ্ঠানিকভাবে। আসলে আপনারা একটা সুনির্দিষ্ট মেসেজের কথা বলবেন, যে মেসেজটা নিয়ে শিক্ষার্থীদের সামনে দাঁড়াবেন, যে একেবারে কংক্রিট একটা মেসেজ। ডাকসুর আপনি গঠনতন্ত্র যদি দেখেন সেখানে হচ্ছে লক্ষ্য উদ্দেশ্য হিসেবে শিক্ষার্থীর চারিত্রিক সংরক্ষণ বা চারিত্রিক মান উন্নয়ন বা ব্যক্তিত্ব গঠন। এই ক্ষেত্রে আমরা যাতে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে নৈতিকতার অধঃপতনের কারণে। আমরা চাই এই নেতৃত্ব জবাবদিহিতা নিশ্চিত করবে। জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে তারা এবং হচ্ছে নৈতিকতার যে মানদণ্ডে উন্নীত হবে শিক্ষাটা দিতে পারবেন এবং হচ্ছে যারা শিক্ষার্থীদেরকে নৈতিকতার প্রতি আরো বেশি হচ্ছে যত্নশীল হবে। তাদেরকে কাউন্সেলিং যেভাবে করা যায়, যে ধরনের সেমিনার দরকার, যে ধরনের পাঠচক্র দরকার, বিতর্ক আয়োজন যেভাবে হোক, তাদেরকে সেই জায়গাটাতে আরো বেশি উন্নত করা এবং তাদেরকে নেতৃত্বের পর্যায়ে যারা থাকে তাদের থেকে আসলে কর্মী বা শিক্ষার্থীরা শিখে। তো সেই জায়গাটাতে আমরা চাই যে আমরা আমাদের নৈতিকতা এবং দায়বদ্ধতার জায়গা থেকে এবং আমরা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করব, যার মাধ্যমে তারা বুঝতে পারবে আসলে নেতৃত্ব কেমন হওয়া উচিত এবং ব্যক্তি হিসেবে ব্যক্তি জীবনে আসলে কোন ধরনের লাইফ লিড করা উচিত। আর আমাদের মধ্যে সবচেয়ে বেশি যেহেতু নৈতিকতার দিকটা অনেক বেশি ঘাটতি তৈরি হয়েছে, আমরা মনে করি এই দিকটা ফোকাস করে আমরা কাজ করতে চাই এবং সেখানে কোনো ধরনের কারোর জোর জবরদস্তি করবে না বা হচ্ছে কেউ কাউকে হচ্ছে সবাই স্বাধীন স্বাধীন থাকবে। এখন যে কোনো দলের হইতে পারে, আমরা ভ্রাতৃত্ব বজায় রাখবো। হলের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে কোরাম করা। তো কোনো ধরনের কোরামবাজি যাতে না হয়, সবাই যাতে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থাকে সেই ধরনের আয়োজনগুলো আমরা করব। সবাই যৌক্তিক আন্দোলন বা যৌক্তিক দাবিতে এক হবে আর যার যার ব্যক্তিগত বা মতাদর্শ সে চর্চা করবে। না, আমরা তো এটাই চাই, এরকম একটা ক্যাম্পাস চাই, যে একটা ক্যাম্পাস যেটা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রাচ্যের অক্সফোর্ডও বলা হতো এক সময়। তো এরকম একটি ক্যাম্পাসে একজন গান গাইবেন, একজন তার পুজো করবেন, একজন নামাজ পড়বেন, যে যার কাজ করবেন, যে যার জায়গায়, যে যার মানে এইরকম একটা যুগে এসে তো আমাদের এই চিন্তার বাইরে যেতে চাওয়া, বরঞ্চ এটা তো আপনি ধর্মীয় অনুশাসন বলেন, সামাজিক অনুশাসন বলেন, কিংবা হোয়াট এভার ইট ইস, আপনার তো এই চিন্তার বাইরে যেয়ে যদি আপনি কোনো কিছু চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটি তো আসলে সমাজ বলেন, রাষ্ট্র বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বলেন, কোথাও কিন্তু সেটি আসলে টেকে না। হ্যাঁ, টেকে না এবং অনুচিত সবই আমরা বুঝি, কিন্তু বাস্তবায়ন হয় না। তো আমরা সেটা বাস্তবায়ন করতে চাই, বাস্তব রূপে নিয়ে আসতে চাই, এটি আমাদের মোটিভ। নির্বাচন 9 তারিখ নির্বাচন, আপনার প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা এটাই থাকবে, শিক্ষার্থীরা যোগ্যতা, নৈতিকতা এবং দায়বদ্ধতা সব বুঝে এবং তার পূর্ববর্তী কর্মকাণ্ড অ্যানালাইসিস করে এবং তারা হচ্ছে একটা ভোট আমানত হিসেবে সে প্রার্থীকে নির্বাচিত করবে। সে কোনো কোরাম দল বা হচ্ছে মতাদর্শকে চিন্তা করবে না। সে তার পূর্ববর্তী কাজ এবং তার ব্যক্তিত্ব এবং তার কাজের প্রতি আন্তরিকতা, তার হচ্ছে শিক্ষার্থীদের কল্যাণের প্রতি যে আগ্রহ, সব মিলিয়ে বিবেচনা করবে, আমি এটাই আশা করি। এখানে কিন্তু একটা বড় ধরনের আওয়ামী মতাদর্শের ভোট আছে, এটি কিন্তু অস্বীকার করবার কোনো কারণে, যারা এখন সাধারণ শিক্ষার্থীদের আদলে আছে, এটা কিন্তু বাস্তব কথা। এই আওয়ামী ভোটটা টানার জন্য কিন্তু সবাই চেষ্টা করে। আওয়ামী ভোট আসলে ওটা একটা ভিন্ন জিনিস, ওটা ন্যাশনাল দেখছে কোনো রাজনীতি সরাসরি না থাকলেও ফ্যামিলিগতভাবে তার আওয়ামী লীগের আইডেন্টিটি আছে, ওটা ভিন্ন জিনিস। এখানে হচ্ছে শিক্ষার্থী বেসিস
একটা ইলেকশন হবে, এখানে অনেকে এই মতাদর্শে থাকলেও তারা পরবর্তীতে আন্দোলনের শুরুতে তারা হচ্ছে রিগ্রেট ফিল করে এখান থেকে পদত্যাগ করে আসছে। এটা একটা ভিন্ন আলাপ, হ্যাঁ অবশ্যই আছে, তবে আমরা তাদের না, গত 1 বছরও তো ভর্তি হয়েছে না অনেকে, গত বছর এই এবছর যারা ভর্তি এখন হয়েছে এক একজনের মতাদর্শ এক একজন থাকবে, এখন এটা আইডেন্টিফাই করা টাফ। এখন কেউ যদি না, ওটা আইডেন্টিফাই করার বিষয় না, আমি বলছি যে এই মতাদর্শের যে ভোট, মানে এই জিনিসটা আমি মনে করি এটা কিন্তু একটা এক্সট্রা ভোট, এটা কিন্তু সবাই টানার আমি চেষ্টা আবারও করছে বলি যে যার যে মতো হচ্ছে এখানে রাজনৈতিক মানে ওইভাবে টানার চেয়ে একটা শিক্ষার্থী তার হচ্ছে সারাউন্ডিং দেখে ভোট দিবে এবং ভোটগুলো ওইভাবেই কালেক্ট হবে এবং তার ব্যক্তি পরিচয়, যেমন হলের মধ্যে তার ব্যক্তি সম্পর্কটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। এখানে মতাদর্শ এটা তো আলাদাভাবে সিল মারা থাকে না কে কোন মতাদর্শের, তো তার ব্যক্তি চিন্তা, এবং অনেকে হচ্ছে দল পছন্দ করে না কিন্তু ওই দলের কোনো প্রার্থীকে সে পছন্দ করে ব্যক্তিগতভাবে, তার কাজগুলো সে সেইভাবে নির্বাচিত করবে। এখানে আলাদাভাবে কে কোন দলের কে কোন মতের আমার মনে হয় না এটা কোনো। আপনি জয়ী হওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী, কত পার্সেন্ট? আমি যেহেতু শুরু থেকে জিয়া হলের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি এবং আমি যখন ছাত্রলীগ তাড়ানোর ক্ষেত্রে যখন নেতৃত্ব পর্যায়ে ছিলাম, ছাত্রলীগ আমার নামে মামলার জন্য প্রাতিষ্ঠানিকভাবে একটা লিস্ট করেছিল, সেই জায়গায় আমার নামও ছিল। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে আমি জিয়া হল বা হচ্ছে দেশের জন্য বা আমি নিজের জীবন বা হচ্ছে কেরিয়ার এগুলো উপেক্ষা করে হচ্ছে আন্দোলন করেছি এবং জিয়া হলের প্রত্যেকটি কল্যাণমূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি। এখন পর্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি প্রত্যেকটা বিষয়ে, এবং কল্যাণমূলক কাজ মোটামুটি আমার হাত ধরেই বলা যায় যে প্রত্যেকটা কাজের মধ্যে আমার অবশ্যই অংশগ্রহণ ছিল এবং উল্লেখযোগ্য অংশগ্রহণ ছিল। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা অবশ্যই বিবেচনা করবে আশা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আশা করছি ভবিষ্যতে আপনাকে পাবো আমরা। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমাদের আলোচনা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। অন্য কোনো দিন অন্য কোনো অতিথিকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদেই থাকুন। ধন্যবাদ সবাই।